রায়ান উইলিয়ামস ভারতীয় পাসপোর্ট গ্রহণ করার পর কিন্তু ভারতীয় ফুটবলে একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছিল। এবার সেই স্ফুলিঙ্গ থেকে কিন্তু ধামাকা হতে চলেছে, কারণ রায়ান উইলিয়ামসের দেখানো পথ ধরে ভারতের বিভিন্ন বংশোদ্ভূত প্লেয়ার যারা ওসিআই ও পিআইও কার্ডধারী বিদেশের মাটিতে বা ইউরোপে খেলছে, তারা কিন্তু ভারতের ফুটবল দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে। কিছুদিন আগে আপনারা রেব স্পোর্টসের এক ইন্টারভিউতে দেখেছিলেন কানাডার বংশোদ্ভূত ভারতীয় ফুটবলার শন হুন্ডাল ভারতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই দলে আরও এক ফুটবলার নাম লিখেছেন, আর তিনি হচ্ছেন এই ওসিআই ও পিআইও কার্ডধারী প্লেয়ারদের মধ্যে একটা হাই প্রোফাইল নাম অর্জুন সিং রায়কে, যিনি লেস্টার সিটিতেও খেলেছেন। এর পাশাপাশি যদি খুব ভুল না হয় তবে ইয়ান ধান্দাও কিন্তু একই প্রসেসে আসতে পারেন। এখন এই ঘটনা সামনে আসার পর কিছু ভারতীয় ফুটবল সমর্থক, এমনকি প্রাক্তন ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুর পর্যন্ত বলেছেন যে এই সমস্ত বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে ভারতে জাতীয় দলে এনে না খেলিয়ে ভারতের স্থানীয় প্লেয়ারদেরকে গ্রুম করে তাদের যদি জাতীয় দলে খেলানো হয় সেটা বেটার হতে পারে। হ্যাঁ, আমিও একই কথা বলছি যে এই সমস্ত প্লেয়ারদেরকে জাতীয় দলে এনে খেলানোটা পার্মানেন্ট সলিউশন নেই, কিন্তু এদের এই মুহূর্তে লাগবে। কারণ এশিয়া থেকে যে দুটো দেশ গ্রাসরুট লেভেলের উন্নতি করে এশীয় লেভেলে কিংবা বিশ্বকাপের মতো জায়গায় ভালো করেছে, তারা হচ্ছে এক উজবেকিস্তান, দুই ভিয়েতনাম। ভিয়েতনামের গল্পটা বলি। আজ থেকে 16 বছর আগে এই দেশটা ফুটবলের উন্নতির জন্য $30 মিলিয়ন খরচ করে একটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল একাডেমি গঠন করে, এবং তারপরে 16 বছর পরে তারা কিন্তু রেজাল্ট পেল। জাপানের পরে এশিয়ান প্রথম কান্ট্রি যে এএফসি এশিয়ান কাপের প্রত্যেকটা পুরুষ হোক কি মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করেছে। এখন আপনি এইটা ইমাজিন করুন যে আমাদের দেশে এরকম 30 মিলিয়ন কিংবা 60 মিলিয়ন ইউরো খরচ করে ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ কি এরকম গ্রাসরুট লেভেলের উন্নতি করতে পারবে? কারণ অলরেডি কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাটা দেয় সেই টাকাটা অর্ধেক খরচ করে আর অর্ধেক নিজেদের পকেটে রাখে যে ফেডারেশন প্রশাসকরা। তাদের কাছ থেকে আপনি ফুটবলের উন্নতির জন্য এটা আশা করতে পারেন? শুধু তাই নয়, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে কিছুদিন আগে জানিয়েছিলেন যে 24 জন ওসিআই ও পিআই প্লেয়ারকে শর্টলিস্টেড করা হয়েছে এবং তাদেরকে ধীরে ধীরে ভারতীয় দলে খেলতে দেখা যাবে। কিন্তু তার কোনো প্রোগ্রেস কি আপনি দেখতে পেয়েছেন? আমি তো অন্তত পাইনি। অলরেডি আমরা এই চ্যানেলে কিন্তু ওসিআই ও পিআইও প্লেয়ার নিয়ে 3টে সিরিজ করেছি এবং সেখানে কিন্তু প্রায় 30-35 জন প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু কোনো প্রোগ্রেস তো আমরা এখনও পর্যন্ত দেখতে পারিনি। এখন এই ওসিআই ও পিআইও প্লেয়ার এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সিনিয়র দলে কেন দরকার বা কেন ম্যান্ডেটারি, সেই প্রশ্নে যাওয়ার আগে আমি এই যে দুটো প্লেয়ারকে নাম বললাম, যে শন হুন্ডাল এবং অর্জুন সিং রায়কি, তাদের সম্পর্কে একটু বলে নিই। অনেকেই হয়তো এই দুই ফুটবলার সম্পর্কে অলরেডি জানেন, কিন্তু ভিডিওর কন্টিনিউশন রাখার জন্য আমি আবারও এই দুটো ফুটবলের সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আসি শন হুন্ডালের কথায়। 26 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের জন্ম কিন্তু কানাডাতে, এবং তার বাবা মা যেহেতু ভারতীয় পাঞ্জাবি, তাই বাবা মায়ের দিক থেকে ফিফার গাইডলাইন অনুসারে তিনি কিন্তু ভারতের জাতীয় দলে খেলার জন্য একেবারে যোগ্য। এখন এই শন হুন্ডালের ফুটবল ক্যারিয়ারটা, যুব ফুটবল ক্যারিয়ারটা বিকশিত হয়েছিল টরন্টো এফসি থেকে, এবং এরপর 2021-22 সাল নাগাদ তিনি কিন্তু যোগ দেন MLS অর্থাৎ মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এবং এই ইন্টার মায়ামি হলো সেই ক্লাব যেখানে বর্তমান ফুটবলের লেজেন্ড লিওনেল মেসি খেলছেন, এবং সেখানে তিনি কিন্তু 48 ম্যাচে 17টা গোল করেছেন। এরপর সেখান থেকে তিনি যোগ দেন কানাডার ক্লাব ভ্যাঙ্কুভার এফসিতে, এবং 2024-25 মরশুমে তিনি যোগ দেন নিউ ইয়র্ক ইউনাইটেড এফসি, যেটা বর্তমানে নাম পরিবর্তন করে হয়েছে ইন্টার টরন্টো এফসি, এবং সেখানে অলরেডি তিনি লাস্টে যে সিজনটা শেষ হলো এই সদ্য, সেখানে 24টা ম্যাচে 9টা গোল করেছেন এবং 2টো অ্যাসিস্ট করেছেন। ফলে 2021 থেকে 2025 পর্যন্ত যদি দেখা যায় তবে সে কিন্তু দারুণ পারফর্ম করছে। এবং কানাডার হয়ে যেহেতু বয়সভিত্তিক পর্যায়ে তিনি সুযোগ পেয়েছেন, কিন্তু সিনিয়র পর্যায়ে এখনও সুযোগ পাননি, তাই সে কিন্তু ভারতীয় দলে খেলার যোগ্য। এবং মজার বিষয় হচ্ছে লাস্ট আইএসএল সিজনে মোহামেডানের সঙ্গে তার কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়ে গিয়েছিল, কিন্তু লাস্ট অবধি চুক্তিটা স্বাক্ষর হয়নি। ফলে এই মুহূর্তে সে চাইছে যে 1 বছর আইএসএল খেলে রায়ান উইলিয়ামসের মতো ভারতীয় পাসপোর্ট গ্রহণ করতে। এবার আসি যে হাই প্রোফাইল প্লেয়ার অর্জুন সিং রায়কির কথায়। এই 23 বছরের সেন্ট্রাল মিডফিল্ডারের ফুটবল ক্যারিয়ারটা শুরু হয়েছিল ইংল্যান্ডের নামি ক্লাব ওয়েস্ট ব্রোমিচ থেকে, কিন্তু তার ক্লাব ফুটবলটা বিকশিত হয় কিন্তু ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলা থেকে। এবং 2023 সাল নাগাদ তিনি যোগ দেন ইপিএলের অন্যতম সেরা নামী ক্লাব লেস্টার সিটিতে, এবং সেখানে তিনি ইএফএল চ্যাম্পিয়নশিপের পাশাপাশি প্রিমিয়ার লিগেও কিন্তু ম্যাচ খেলেছেন। এবং বর্তমানে তিনি যে ক্লাবটিতে খেলছেন সেটা হচ্ছে ইএফএল লিগ 2 এর ক্লাব মোরকাম এফসিতে। ফলে এই প্লেয়ারটাও এখন ভারতীয় দলের হয়ে খেলতে চাইছেন।
আর এই মুহূর্তে আপনি যদি ভারতীয় ফুটবলের মিডফিল্ড পজিশন এবং অ্যাটাকিং থার্ড পজিশন দেখেন, তবে সেখানে লজ্জা ছাড়া আর কিছু নেই। মিডফিল্ডে আপনি কয়টা প্লেয়ার পাবেন? অ্যাটাকিং মেন্টালিটির জন্য আপনি শাহাল আব্দুল সামাদকে পাবেন, অনিরুদ্ধ থাপাকে পাবেন, ম্যাকাটনকে পাবেন, কিন্তু ম্যাকাটনের এখনও অনেকটা সময় লাগবে। ফলে এই দুজন প্লেয়ার। অন্যদিকে আপুইহা আছে, আর আছে নিখিল প্রভু, আপনার সুরেশ এবং জ্যাকসনকে দিয়ে তো চলবে না। ফলে এইখানে যদি লেস্টার সিটিতে খেলা আমাদের অর্জুন সিং রায়কি যদি এইখানটাতে আসেন, তবে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। আর অ্যাটাকিং থার্ডের কথা বলি, অ্যাটাকিং থার্ডে আমাদের তো লজ্জা ছাড়া সত্যিই কিছু নেই, কারণ রহিম আলী চলবেই না, ইরফান এডওয়ার্ড চলবেই না, এদিকে আমরা সোহেল ভাটকে সুযোগ দিচ্ছি না, মোহাম্মদ সোহেলকে সুযোগ দিচ্ছি না, ডেভিডকে সুযোগ দিচ্ছি না, এডমন্ডকে সুযোগ দিচ্ছি না। তাহলে এইখানে যদি আমরা শন হুন্ডালকে এই জায়গাটাতে নিয়ে আসি, তবে আমরা 5-7 বছর এটুকু, যেহেতু তার এখন 26 বছর বয়স, 1 বছর আইএসএল খেলবে, মোটামুটি 27-28 বছরের মধ্যে সে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাবে। তাহলে সে যখন এই জায়গাটাতে আসবে, কম করে আমরা কিছু না হলেও 8 থেকে 9 বছর আমরা কিন্তু এই জায়গাটা নিশ্চিন্ত যে আমাদের একটা প্লেয়ার আছে যার হাইট ভালো, ফিটনেস ভালো, বডি ফিটনেস ভালো, এবং সে জায়গাটায় গোল করতে পারে, ও 2টো ম্যাচে একটা গোল অন্তত আমরা পেতেই পারি। ফলে এই জায়গাটাতে আমাদের কিন্তু অনেকটা সিকিউর হয়ে যাবে। আরও একটা জিনিস দেখুন, আমাদের লাস্টে যে অনূর্ধ্ব-17 এএফসি চ্যাম্পিয়নশিপের যে পুরুষ দলটা কোয়ালিফাই করলো বিবিয়ানোর আন্ডারে, বিবিয়ানো এখনও পর্যন্ত কিন্তু 4 বার অনূর্ধ্ব-17 দলকে কোয়ালিফাই করিয়েছে এএফসি এশিয়ান কাপে। কিন্তু তিনি একটা কথা বলেছেন সেখানে ম্যাচটা জেতার পরে, যে আমাদের ভারতের যে বয়সভিত্তিক দল তাদের সঙ্গে ইউরোপের বয়সভিত্তিক দলের কিন্তু খুব একটা ফারাক নেই, যেটা কিন্তু রঞ্জিত বাজাজ ইউরোপে গোথিয়া কাপ, ডানা কাপ, হেলসিঙ্কি কাপে মিনাব্রা পাঞ্জাব এফসির সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করে আসার পরেও কিন্তু বলেছিলেন যে এই বয়সভিত্তিক দল অর্থাৎ অনূর্ধ্ব 15-17 পর্যন্ত এই জায়গাটায় আমাদের ভারতীয়দের সঙ্গে ইউরোপের কিন্তু কোনো ফারাক নেই। কিন্তু এই 17 বছরের পরে গিয়ে আমাদের প্লেয়ারগুলো সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে। আর তার কারণ হিসাবে আমি বেশ কয়েকটা কারণ খুঁজে পেয়েছি। এক, এই সমস্ত প্লেয়ারগুলো এরপরেই কোনো আই লিগ কিংবা আইএসএলের ক্লাবে যোগ দিচ্ছে এবং সেখানে তারা ম্যাচ টাইম পাচ্ছে না, গেম টাইম পাচ্ছে না, ফলে সেখানে তাদের কিন্তু ফুটবলটা আস্তে আস্তে ধীরে ধীরে মানে জং ধরে যাচ্ছে। 2, এই সমস্ত ফুটবলারদের নিজেদেরও ভিতর থেকে একটা অ্যাপ্রোচ নেই যে আমরা বিদেশে খেলার চেষ্টা করব কিংবা আমরা আরও ভালোভাবে নিজেদেরকে উন্নত করব। কারণ একটা কথা আছে আমাদের বাংলায় বলে যে যদি বাচ্চাদের হাতে কাঁচা পয়সা দেওয়া হয় তবে কিন্তু সে আর কোনো দিন মানুষ হয় না। তো এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে আইএসএলে বিশেষ করে যে অবস্থাটা, প্রত্যেকটা প্লেয়ারে মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা পেয়ে যাচ্ছে। ফলে চুপচাপ বেঞ্চে বসিয়ে যদি আমি বছরে 2 কোটি 3 কোটি কিংবা 40 লাখ 50 লাখ টাকা পাই, কি দরকার আর আমার নিজেকে উন্নত করার, আপগ্রেড করার? এটাও একটা বড় কারণ। 3 নম্বর আমার যে পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা বাইচুং ভুটিয়ার পরে একমাত্র সুনীল ছেত্রীকে স্ট্রাইকার হিসাবে পেয়েছি, যে কিছু দিনের জন্য এসেছিল, কিন্তু তারপরে আমাদের আর কোনো স্ট্রাইকার নেই। তাহলে ক্লাবগুলো ভারতীয় ফুটবলারের উপর কোনো বিশ্বাস রাখছে না। আপনি আইএসএল বলুন কিংবা আই লিগের প্রত্যেকটা ক্লাবের সেন্টার ফরওয়ার্ড কিন্তু একজন করে বিদেশি। ফলে আমাদের ভারতীয় প্লেয়ারকে যদি এইখানটায় রাখা যেত তাহলে কিন্তু ভারতীয় স্ট্রাইকার আমরা খুঁজে পেতাম। আমরা যখন দেশের হয়ে খেলতে যাচ্ছি আমাদের উইঙ্গার ভর্তি কোনো স্ট্রাইকার নেই। ফলে ফাইনাল থার্ডে গিয়ে আমাদের যে গোল করার লোকের অভাব এবং যেখানে গিয়ে আমরা বারবার জর্জরিত হয়ে যাচ্ছি বহুকাল ধরে, সেই জায়গাটাতে কিন্তু এই শন হুন্ডাল, আন্দ্রে লক্ষ্মীকান্তর মতো প্লেয়ার কিন্তু ভালো ব্যাকআপ হিসেবে আসতে পারে এবং তারা কিন্তু আরও ভালো হতে পারে। এবং ফেরারিনহো বলে একজন প্লেয়ার আছেন, ব্রাজিলে খেলছেন। ফলে এই সমস্ত প্লেয়ারদেরকে যদি অ্যাপ্রোচ করা যায়, এই সমস্ত প্লেয়াররা এসে যে ভারতীয় দলকে একদম এইখান থেকে এই জায়গায় নিয়ে যাবেন তা কখনোই সম্ভব নয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই সমস্ত প্লেয়ারগুলো এসে তারা কিন্তু ভারতীয় ফুটবলের 20-25% একটা সাপোর্ট দেবেন, যে সাপোর্টে ভারতীয় ফুটবলের এখন যে ডিগ্রেডেশন চলছে সেখান থেকে একটু উপরে নিয়ে যাবেন। কারণটা কেন বলছি, আপনি শ্রীলঙ্কার কথাটা দেখুন, দক্ষিণ এশিয়ার দলের কথা বলছি, বেশি দূর যাচ্ছি না। শ্রীলঙ্কা, বাংলাদেশে দেখুন, বাংলাদেশে কটা প্লেয়ার এসছে ওসিআই প্লেয়ার? আপনার লেস্টার সিটির এক হামজা চৌধুরী এসছে, গোটা মাঠ জুড়ে খেলে, বাংলাদেশ কিন্তু সেখান থেকে এগিয়ে যাচ্ছে। সমিত সোম এসছে একটা মিডফিল্ডার, জাহান আহমেদ এসছে, ওদিকে ফাইমাদুল, এইরকম 4-5টা প্লেয়ার, তাতেই কিন্তু বাংলাদেশ দলটার সঙ্গে ভারতীয় দলের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে এনেছে এবং কিছুদিন পরে হয়তো বাংলাদেশ সেই গ্যাপটাও ছাড়িয়ে চলে যেতে পারে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখান থেকে ভারতীয় দলকে যদি বেরিয়ে আসতে হয়, ওভারকাম করতে হয়, শর্ট টার্মের কথা বলছি, তাহলে এই প্লেয়ারদেরকে লাগবে। কারণ লং টার্মে আমি ভিয়েতনামের কথা বললাম, 16 বছর আগে ইনভেস্ট করেছে, সেই ইনভেস্ট 16 বছর পরে পাচ্ছে, তাহলে সেই জায়গাটাতেও তৈরি করতে সময় লাগবে। তো এই যে 10-15 বছরের যে গ্যাপটা,
এই গ্যাপটা মেটাতে গেলে আমাদেরকে একটা ভালো একাডেমি গড়তে হবে, ক্লাবদেরকেও এগিয়ে আসতে হবে, ফুটবল অফিসিয়াল তাদেরকে নিজেদের পকেটের খরচ বাঁচিয়ে ফুটবলের উন্নতির কথা চেষ্টা করতে হবে, যে নিজের গদি বাঁচাবো, রাজনীতি করবো, এইসব ভুলে ভারতীয় ফুটবলের উন্নতির প্রচেষ্টা করতে হবে। তবেই ভারতীয় ফুটবল কিন্তু একটা সামনের দিকে এগিয়ে যাবে, প্রোগ্রেস করবে, এশিয়া কিংবা বিশ্বকাপের লেভেলে ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি। তো যাই হোক, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো এই বিষয়ে আপনার কি মতামত এবং মন্তব্য সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা ফুটবল পাগল মানুষের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।